দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল আওয়ামী লীগ। খেলোয়াড়রা রাজনীতিতে এলে রাজনীতি আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। -2 স্বপ্ন যে কেউ দেখতেই পারেন, তবে বাংলাদেশ এখন সেই জায়গায় নেই। বিকেলে বিএসএমএমইউতে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানকে দেখতে গিয়ে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ফারুক হাসানের উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। আমির খসরু আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে যাচ্ছে, সবই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে। নতুন দেশ গড়ার সময়ে এমন হামলার ঘটনা দুঃখজনক। এত বড় ত্যাগের পরও এখনও বিচারহীনতার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করা ঠিক নয়। কয়েকজনের কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়। এর আগে দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। লন্ডন ক্লিনিকে কার্ডিওলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রোববারের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষা শেষ হতে পারে। এরপর বিশেষজ্ঞ কনসালটেন্টরা চিকিৎসার পদ্ধতির বিষয়ে সুপারিশ করবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, জন প্যাট্রিকের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে আছেন। পরবর্তী চিকিৎসা নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরে তুরস্ককে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাতের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত উষ্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে একটি স্বপ্নের সম্পর্ক গড়ে তোলাই এখন লক্ষ্য। এজন্য তুরস্কের প্রযুক্তি এবং বিনিয়োগ প্রয়োজন। এ সময় তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাত বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ, কৃষি, যন্ত্রপাতির ক্ষেত্রেও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। বর্তমানে তুরস্কের প্রায় 20টি বড় কোম্পানি বাংলাদেশে বস্ত্র ও পোশাক এবং আনুষঙ্গিক পণ্য, রাসায়নিক, প্রকৌশল, নির্মাণ এবং জ্বালানি খাতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে এই ঘটনায় এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ। সাবেক ওসি শাহ আলমকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। এ সময় ওসিকে গ্রেপ্তারে 3 দিনের সময়সীমা বেঁধে দেন তারা। তা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। 5 অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শাহ আলম। পরে তাকে বদলি করা হয় কুষ্টিয়ায়। বুধবার রাতে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। ঢাকায় এনে আদালতে তোলার আগে উত্তরা পূর্ব থানা থেকেই পালিয়ে যান তিনি। 5 অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা সহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। এই নাটক দেখিয়ে এক খুনি আর এক খুনিকে সহযোগিতা করেছে। আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না। আমরা কথা দিলাম আপনাদেরকে। সেই তো এই থানার হচ্ছে সর্বোচ্চ কর্তা, তার অবহেলা যদি সামান্যতম পাওয়া যায়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাইয়ে নিহত 6টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 6টি মরদেহই অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। বিকেলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এ সময় অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বলেন, মৃতদেহগুলোর ডিএনএ ও মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ওষুধ, মোবাইলে কথা বলা সহ শতাধিক পণ্য সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে মানুষের। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কায় তারা। অর্থনীতিবিদরাও বলছেন, সব শ্রেণীর মানুষের উপরে প্রভাব ফেলবে সরকারের এই সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ওষুধে কর 2.4% থেকে 3% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফল, ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চালসহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি আছে। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ। করার ফলে একটু প্রভাব পড়বে, একটু না বাড়ানো উচিত আর কি। মনে করি যদি না বাড়ায়, যদি একটু এভাবে রাখা যায়, স্থিতিশীল রাখা যায়, তাহলে সবার জন্য ভালো হবে। আমাদের কি হবে না হবে তারাই ব্যাখ্যা দিক, আমরা ভালো থাকবো না মন্দ থাকবো ওরাই দিক, কারণ এখন তো সবকিছু দায় দায়িত্ব বর্তমান সরকারের। মূল্যস্ফীতি এখনও 10% বেশি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মানুষের সেন্টিমেন্ট হবে তো এই বিষয়টা নিয়ে, মানুষের খানার উপর যখন 5% বাড়াই দিয়েছে ভ্যাট ট্যাক্স, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে অর্থনীতি। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলছেন অর্থনীতিবিদরা। এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু ক্রয় করেন, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে। সুতরাং যেগুলোর উপরে সম্পূরক শুল্ক, ভ্যাট
আবগারি শুল্ক ইত্যাদি বসানো হয়েছে, সেগুলি কিন্তু কেবলমাত্র যে প্রান্তিক, উপান্তিক এবং স্থির আয়ের মানুষের উপর পড়বে তা না, এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরেও বাড়তি চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফ-এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এ সিদ্ধান্ত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে লন্ডন যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি এই মুহূর্তে দেশ ত্যাগও করতে পারবেন না তিনি। এ বিষয়ে এখন নিপুণ বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণ। তবে গত 5 অগাস্টের পর প্রকাশ্যে দেখা যায়নি নিপুণকে। ছিনতাইকারী, চাঁদাবাজ নির্মূলে 72 ঘণ্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযান সহ 3 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে মোহাম্মদপুরের সাধারণ মানুষ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে জুমার নামাজ শেষে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, 5 অগাস্টের পর থেকে মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। রাস্তায় প্রকাশ্যে ছিনতাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাই, চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। 72 ঘণ্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযান দাবি করে তারা বলেন, তা না হলে আবারও মোহাম্মদপুর ও আদাবর থানা ঘেরাও হবে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিট পুলিশিং ও পুলিশের টহল বাড়ানোর দাবিও জানান তারা। পরে মিছিল নিয়ে মোহাম্মদপুর থানার সামনে যায় শিক্ষার্থীরা। তবে গেট বন্ধ থাকায় সেখানেই শেষ হয় কর্মসূচি। মোহাম্মদপুরে ওপেন ছিনতাই হয়, ওপেন ডাকাতি হয়। 3 রাস্তার মোড়টা সন্ধ্যার পর একটা কিশোর গ্যাংয়ের আখড়া হয়ে যায়। এই রাহাজানির বিরুদ্ধে আমরা বারবার ওনাদের সাথে মিটিং করছি, ওনারা কোনোভাবেই ছাত্র জনতার সাথে একসাথে হয়ে কথা বলে না। 72 ঘন্টার মধ্যে ছিনতাইকারী, চাঁদাবাজি বন্ধে যৌথ অভিযান চালাতে হবে। 10 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপও। হিমেল হাওয়া ও কুয়াশার জেরে জনজীবনে বেড়েছে ভোগান্তি। বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও ছিল না কুয়াশার প্রকোপ। সূর্যের আলোয় স্বস্তি খুঁজেছে পঞ্চগড়ের মানুষ। তবে শুক্রবার শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কুয়াশাও। মৌসুমে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে সর্ব উত্তরের জেলাটি। চুয়াডাঙ্গা, মেহেরপুরেও অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতের মধ্যেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষ চরম দুর্ভোগে। সড়কের পাশে আগুন জ্বালিয়ে আঁচ নিতে দেখা গেছে অনেককে। 2 দিন পরে প্রচন্ড শীত পড়ছে ভাই, কম্বল গায়ে দিয়েছি তাও শীত মানছে না ভাই। যে ঠান্ডা পড়ছে তার কারণে ধরেন শীতের সময় বেরিয়ে হওয়া যায় না। হাড় কাঁপানো শীতে স্থবির নাটোরের জনজীবন। অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও পাওয়া যাচ্ছে না উষ্ণতা। শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী, পাবনা, নওগাঁও। প্রয়োজন ছাড়া তো বাড়িতে বের হয় না, যদিও বেলা হলে রোদ হয়, রোদে তাপমাত্রা নেই। এই ফসলটা সময় মতন পরিচর্যা করতে পারি না এবং এই ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। যশোর, কুষ্টিয়া ও গোপালগঞ্জেও চলছে শৈত্যপ্রবাহ। এদিকে 1 সপ্তাহ পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় মৌলভীবাজারেও ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপ। কৃষক যারা, তারা কিন্তু এখনো কাজে আসতে পারছে না প্রচুর ঠান্ডার কারণে। সকালে প্রচুর ঠান্ডা, কুয়াশা, অন্ধকারে কিছু দেখা যায় না। আরও 2 দিন বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 3 দিন পরে গিয়ে কিছুটা স্টেবল থাকতে পারে, ওয়েদার অথবা টেম্পারেচার না কমে কিছু অংশ হয়তো অপরিবর্তনে থাকতে পারে বা নাও বাড়তে পারে। তা আগামী সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে আগামী শুক্রবারের কাছাকাছি টেম্পারেচারটা আবার একটু ফলিং টেন্ডেন্সি আছে। এদিকে শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।